সুপ্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি ইন্টারভিউ নিয়ে। এবং আপনারা আজকে আমাদের সাথে যাকে দেখবেন তিনি হচ্ছেন একজন পরিচালক, সাইফুল হাফিজ খান। আপনারা সবাই তাকে চেনেন মোটামুটি। তো আমরা সাইফুল হাফিজ খান ভাইয়ের কাছে জানতে চাবো যে আপনার শৈশবে বেড়ে ওঠা সময়গুলো কোন জায়গায় কেটেছে এবং কিভাবে আপনি সৃজনশীল পথে আসলেন। আমার বেড়ে ওঠা বেসিক্যালি বরিশালে। আহ, একটা পর্যায়ে এসএসসি পর্যন্ত একটু গ্রামেই কাটছে, মফস্বল শহর যেটা। দেন ইন্টার হচ্ছে বরিশাল সদরেই, আবার বাসা হচ্ছে বরিশালে। দেন ঢাকায় আসার পরে আহ, এই কাজটার সাথে মানে একটা ভাবে জড়িত হয়ে যায়। লাইক আমার আহ, এক কাকা আছে, কাকার মাধ্যমে হচ্ছে এই লাইনে মানে মিডিয়াতে আমার আসা। তার সাথে বেশ কিছুদিন সময় দেই, দেন দেখি যে খুব ভালোই লাগে। আস্তে 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 আমি এই প্রফেশনের সাথে, আচ্ছা, আমি আসলে কখনো ভাবিনি এটা আমার প্রফেশন হবে, বাট এটা প্যাশন এটার ছিল। প্রতি, হ্যাঁ মানে এটার প্রতি একটা পর্যায়ে হচ্ছে দেখলাম যে আমার এত পরিমাণ হচ্ছে আহ, ভালোবাসা বেড়ে গেছে, বা আমার মনেই হয়েছে যে আসলে এটাই আমি করি, এটাই আমি করতে চাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে প্রথমবার কখন আপনার মনে হয়েছিল যে পরিচালক হওয়ার স্বপ্ন আপনি পূরণ করতে আমি পারবেন? আমি ঢাকায় আসার পরে হচ্ছে বেসিক্যালি আমার শুরুটা হয় সাবলাইম থেকে। সাবলাইমে বেশ কিছু আহ, স্বনামধন্য ডিরেক্টর ছিলেন যারা আমাদের সিনিয়র। আচ্ছা, সালাউদ্দিন লাবলু ভাই, সুমন আনোয়ার ভাই, শিহাব শাহিন ভাই, গিয়াসুদ্দিন সেলিম ভাই, বাবু ভাই, এরকম বেশ কয়েকজন ডিরেক্টরের একটা প্লেস ছিল হচ্ছে সাবলাইম। আমার ওখান থেকে শুরু হয়। আচ্ছা। তো আপনার এই প্রথম প্রজেক্টের অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল আমাদের যদি একটু বলতেন। প্রথম প্রজেক্টের অভিজ্ঞতা বলতে ভাই, আমি হচ্ছে তখন আসলে খুবই ছোট। এটা 2013-র দিকে। আমি একটা প্রজেক্ট প্ল্যান করি যেটাতে হচ্ছে আমাদের আর্টিস্ট ছিল মৌ আপা, আহ, সাদিয়া জাহান মৌ, আমাদের জাহিদ হাসান ভাইয়ের ওয়াইফ। তো মৌ আচ্ছা, আপা ছিল, শতাব্দী দাস ছিল, শতাব্দী ওয়াদুদ, একটা ছেলে ছিল সুজন হাবিব। বেসিক্যালি গল্পটা হচ্ছে আপনার নাম ছিল সে বৃত্তবন্দী, মানে আমাদের লাইফে মানুষের তো লাইফের সবকিছু একটা বৃত্তের ভিতরে বন্দী, স্টার্ট টু এন্ড, বৃত্তের ভিতর এর বন্ধু, বাইরে তো রাইট, রাইট। আসলে কিছু নাই। তো ওইটা নিয়ে একটা গল্প ছিল। বাট আমার এক্সপিরিয়েন্স যদি বলেন, আমি আসলে প্রথম প্রজেক্টে মানুষ এরকম সাপোর্ট পায় সবার কাছ থেকে, টেকনিক্যাল টিম থেকে শুরু করে একদম আর্টিস্ট প্রডিউসার সবার কাছ থেকে আমি খুব ভালো সাপোর্ট পাইছি। অ্যান্ড মৌ আলহামদুলিল্লাহ। আপা হচ্ছে আমাকে যথেষ্ট হেল্প করছে। আমি একটা ছোট মানুষ, নতুন একটা ডিরেক্টর নতুন কাজ করতেছে, তাকে যেই সাপোর্টটা সে দিছে এটা আসলে অবিশ্বাস্য। ইউ আর লাকি ম্যান, ইউ আর লাকি ম্যান। এবং আহ, আর আপনার এই কাজের ক্ষেত্রে আসলে কেরিয়ারের কখন কোন কাজটা দিয়ে আপনার কেরিয়ারের মোড়টা আসলে ঘুরে ঘুরে দাঁড়ালো যেখান থেকে আপনি আসলে ফেমাস হয়ে উঠলেন? আচ্ছা, প্রথমত হলো যে ফেমাস বিষয়টা হচ্ছে আমার সাথে নাই। আমি একটু আন্ডারগ্রাউন্ডের মানুষ, একটু মানে ইয়াতে থাকতে পছন্দ করি, মানে অনেক চেনা জানা হোক, অনেক ফ্যান ফলোয়ার হোক, এটা আমি কখনোই চাই না। হ্যাঁ, আমি চাই যে আসলে এটা একটা বিষয়। আর ক্যারিয়ারের মোড় আসলে ভাইয়া, ক্যারিয়ার তো আসলে আমরা ছোট মানুষ, তো আমরা যারা শুরু করছি আমাদের আসলে ক্যারিয়ার এখন পর্যন্ত প্রপার আমি মনে করি স্টার্টই হয় নাই। আমরা এখনো স্ট্রাগল করতেছি, এখনো স্ট্রাগলিং এর ভিতরেই আছি। এই স্ট্রাগল করতে করতে আল্লাহ কোথায় নিয়ে পৌঁছায়, কি করতে পারি, এটা হলো আহ, মানে বিষয়। তবে ভালো কিছু করতে চাই আর কি, এটা টার্গেট। তো একজন পরিচালক হিসাবে আপনার সবচেয়ে বড় অর্জন কি আপনি বলে মনে করেন? পরিচালক হিসেবে আমার সব থেকে বড় অর্জন যখন আমার নাটকটা দর্শক দেখে আসলে, একটা প্রোডাক্ট হয় কিন্তু কাস্টমারের জন্য। হ্যাঁ, কাস্টমার প্রোডাক্টটা নিবে, ইউজ করবে, একটা রিভিউ দিবে, বা ভালো বলবে, খারাপ বলবে। সো আমরা যারা নাট্য নির্মাতা বলেন, বা যারা হচ্ছে চলচ্চিত্র পরিচালক আছে, যারাই যেই আমরা এই মিডিয়া সেকশনে যারা এই কন্টেন্ট গুলো ক্রিয়েট করি, বা হচ্ছে একটা গল্প বলার চেষ্টা করি, এগুলো আসলে আফটার অল দর্শকের জন্য। হ্যাঁ, অবভিয়াসলি। দর্শক এটা দেখার পরে যখন একটা বাজে মন্তব্য করে, বা একটা ভালো মানে একটা কারেকশনের মন্তব্য করে, সবাই তো ভাই ভুলের ভিতরে, ভুলের ঊর্ধ্বে তো কেউ না। তা তো তো অবশ্যই। ওইটাও আমরা ওইভাবে নেই যে আসলে আচ্ছা ঠিক আছে, এটা আমার ভুল হইতে পারে। হ্যাঁ। আর সব থেকে বড় অর্জন যখন হচ্ছে দেখি যে আমার কাজটা 5 জন
জ্ঞানী মানুষ শেয়ার দিচ্ছে, 5টা কমেন্টস করতেছে, দর্শক দেখে বলতেছে ভাই ভালো লাগছে, আরো দেখতে চাই। আসলে এইটা হলো সব থেকে বড় অর্জন, কারণ এরা তো আমাকে চিনে না ভাই, আমি তো ক্যামেরার পিছনের মানুষ। সো রাইট। আমার ফেমাস হওয়ার অপশন নাই। আমাকে মিডিয়ার মানুষজন চিনবে, আশেপাশে কিছু মানুষজন চিনবে, এইটাই হলো আমার গন্ডি। তো যেই মানুষগুলো আমাকে না দেখে আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, আমার কাজটাকে ভালো বলতেছে, তো এইটা হলো আমার থেকে সব থেকে বড় অর্জন। আর অভিনয় শিল্পী বাছাইয়ের ক্ষেত্রে আসলে আপনি কোন বিষয়গুলোকে গুরুত্ব দেন মূলত? অভিনয় শিল্পী বাছাইয়ের ক্ষেত্রে আমি প্রথমে গল্পটা নেই বা গল্পটা ভাবি। গল্পটা ভাবার পরে আমি কানেক্ট করি যে আসলে এই গল্পটা আমার, তো আসলে ভাইয়া হিরো হিরোইনের থেকে আমার পারফর্মারটা ইম্পর্টেন্ট। আমার পারফর্মার লাগবে। রাইট। আমার যেই গল্প, রাইট। সেই গল্প প্রপার পারফরমেন্স করবে, যাতে মনে না হয় যে আসলে এই গল্পটা ওর মেকি। না, ও আরেকটা ওর না। মানুষের গল্প বলতেছে। হ্যাঁ। রাইট, রাইট, মেকি সো মেকি যেন না বিষয়টা হলো, হয়। হ্যাঁ, আমি সর্বপ্রথম হচ্ছে আমি পারফর্মার সিলেক্ট করি গল্পের সাথে। সো ওইটা যেভাবে যে যায়। কোন ক্যারেক্টার সাথে আসলে কে যায়, কে কে যায়, এই এক্স্যাক্ট, জিনিসগুলো আসলে আপনি আগে একদম। বাছাই করেন। জি। আচ্ছা, আর কোন প্রজেক্টে কাজ করার সময় কি ধরনের চাপ অনুভব করেন আপনি? কেমন চাপের মধ্যে থাকেন আর কি? এখন ভাইয়া এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা হলো যে আপনি যেমন আপনার ফ্যামিলির হালটা ধরেন, তার মানে পুরো ফ্যামিলির চাপটা, কোনো চাপ নাই কিন্তু মেন্টালি একটা চাপ থাকে, যে আমার থাকে, একটা সন্তান স্ট্রেস কি থাকে। খাবে, আমার বাবা মা কি খাবে, আমার বাসা ভাড়াটা দিতে পারবো কিনা, এটা বিকজ আপনি হচ্ছেন বাসার ক্যাপ্টেন অফ দ্য শিপ। রাইট। তো এই চাপটা আপনাকে কেউ দিতে হয় না, বাট আমি যখন একটা টিম লিডার, আমি যখন ক্যাপ্টেন অফ দ্য শিপ, একটা কন্টেন্ট যখন আমার মতো করে হচ্ছে, তখন পুরো সেটটাই একটা চাপ। এবং আহ, বেশি চাপটা থাকে যে আমাদের সিচুয়েশনাল, এগুলো বাজেট টাজেটের অনেক বিষয় থাকে। তো তো আসলে চাপ নিলে চাপ, না নিলে না। আচ্ছা, মূল আচ্ছা। কথা হচ্ছে এটা। এখন টুকটাক চাপ আসলে সব ডিরেক্টরেরই থাকে, প্রপার সিনগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, কিংবা হচ্ছে এটা আসলে দর্শকের কাছে, আমরা কিন্তু মেকিং করার সময় ভাবি যে আসলে আমার গল্প বলার ধরনটা যেভাবে আছে দর্শকের কাছে কিভাবে যাবে। আমরা অনেক সময় সেটের ভিতরেও আমরা ইমপ্রুভ করে ফেলি, ইম্প্রোভাইজ করে ফেলি। আর গল্প গল্প বাছাই করার ক্ষেত্রে আসলে আপনি কোন বিষয়গুলোকে প্রাধান্য দেন? গল্প বাছাইয়ের ক্ষেত্রে আমি ধরেন চেষ্টা করি যে একটু, আমি পুরো একটা গল্প বলে গেলাম, তার ভিতরে হয়তোবা একটা সোশ্যাল মেসেজ থাকুক, যেটা কোনো মানুষের, আমার কথা হলো সবার চোখে পড়বে না, 5 জনের চোখে পড়বে, ও তো জানতেছে বা ও তো দেখতেছে, ও 5 জনকে তো বলতে পারবে। সো গল্পের ভিতরে কোনো একটা সোশ্যাল মেসেজ থাকুক, মেসেজ থাকে। কিংবা হচ্ছে একটা রাইট, আমরা ম্যাক্সিমামই অনেকে লোয়ার ক্লাসের গল্প বলতে চায় না, কিন্তু রাইট, লোয়ার রাইট, ক্লাস রাইট। বলতে কি, যারা একটু একটু নর্মাল জীবন যাপন করে, তাদেরও তো একটা লাইফ, তাদের তাদের একটা লাইফ ভিতরে থাকে। ডিভাইড রাইট। থাকে। ধরেন যেই মানুষটা হচ্ছে একটা শিল্পপতি, তার জীবন যাপন আর একটা ড্রাইভারের জীবন যাপন তো হবে না। হবে না, কখনোই এক হবে তো না। সমাজের আমার ওই ড্রাইভারের যে একটা ফ্যামিলি স্ট্যাটাস, তার ফ্যামিলিটা মেনটেন, তার উপরে কি চাপ তার, এটাও তো একটা গল্প। তো অবশ্যই আমার এই প্রত্যেকটা গল্পটাও জীবনে তো একটা মানুষকে গল্প। দেখে, এক্স্যাক্টলি এই গল্পগুলো আমি মানুষকে দেখাইতে চাই। আমার কথা হলো যে গুড, 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 ভেরি গুড। যেখানে গল্প আছে সেখানে আমার বিচরণটা আমি রাখতে চাই, কষ্ট হইলেও রাখতে চাই। গুড, আপনার এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লাগলো যে আপনি আসলে সকল শ্রেণী পেশার মানুষের জীবনের গল্পগুলোকে আসলে তুলে ধরতে চান আমাদের সামনে। আর টেলিভিশনে আসলে আহ, যে নাটকগুলা তৈরি করা হয়, এই নাটকের মাঝে আমরা এখন অনেকটা নতুন একটা টার্মস দেখতে পাচ্ছি, যে সিনে ড্রামা। পায়েল পায়েল নামে একটা সিনে ড্রামার কথা উঠে আসছে। তো সিনে ড্রামাটা আসলে কিভাবে আমরা বুঝবো, বোঝা হচ্ছে না আসলে সিনে ড্রামা বলতে? ভাইয়া, সিনে ড্রামার সাথে এর আগে কেউ আসলে পরিচিত হয় নাই এই ওয়ার্ডটার সাথে। সিনে ড্রামাটা বেসিক্যালি হচ্ছে, ধরেন এটা আমাদের যে ওই গল্পের যে রাইটার ফেরারি ফরাদ, উনি একটা প্ল্যান করছে যে আমরা একটা নতুন জনরা ক্রিয়েট করি, চল দেন আমি ওনার সাথে বসলাম, বসে প্ল্যানটা আমার ভালো লাগছে। প্ল্যানটা কি, আমরা ধরেন একক নাটক, ধারাবাহিক নাটক, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম,
ফিল্ম, অনেক কিছুর নাম শুনছি, অনেক কিছুর সাথে আমরা পরিচিত। আচ্ছা। বাট সিনে ড্রামাটা হচ্ছে এটা এমন একটা জনরা, মানে আমি ড্রামাটাকে একটু সিনেমা স্টাইলে বললাম। আমার গল্প বলার ধরনটা, আমার স্টোরি টেলিংটা একটু সিনেমাটিক হোক, ড্রামাটিক না, একটু সিনেমাটিক হোক। এটা একটা বিষয়। সিনে ড্রামার গল্প বলতে গেলে আপনার দেখা গেছে 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিট লেগে যায়। হ্যাঁ, একটা গল্পের তো ল্যান্ডিং থাকে। হ্যাঁ, ল্যান্ডিং থাকে, ফার্স্ট হ্যাঁ অ্যাক্ট, অবশ্যই ল্যান্ডিং সেকেন্ড অ্যাক্ট, থাকে। থার্ড অ্যাক্ট, দেন হচ্ছে হ্যাঁ, ল্যান্ডিং থাকে। সো একটু ডিউরেশন বেড়ে যায়। আর সিনে ড্রামাটা হচ্ছে সিনেমা এবং ড্রামার মিক্সার, হচ্ছে সিনে ড্রামা। আমি রাইট। ড্রামাটাকে সিনেমা স্টাইলে দর্শকের কাছে প্রেজেন্ট করলাম। এবং এই সিনে ড্রামাটা হচ্ছে আপনি নাটকের বাজেটে বানাইতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে। সিনে ড্রামার বাজেট ধরেন 30 লাখ, 35 লাখ, 40 লাখ, এতে ওয়েব সিরিজও হয় বা ওয়েব ফিল্মও হয়। বাট আপনি প্রপার কন্টেন্ট বানাইতে গেলে এই এই বাজেটে হচ্ছে আপনার সিনে ড্রামা উঠে আসে। আমাদের ইন্ডাস্ট্রির একটা কালচার আছে যে ধরেন যারা নাটক বানায় তাদেরকে অনেক সিনেমার প্রডিউসার, সিনেমার ডিরেক্টররা, আর্টিস্টরা অনেক সময় হচ্ছে বুঝতে পারে না যে আসলে নাটকের ছেলেটা কি সিনেমা বানাবে। আবার আচ্ছা সিনেমার আচ্ছা। ডিরেক্টর, যখন সিনেমার ডিরেক্টর, একটা সিনেমার ডিরেক্টর তো প্রতি বছরে 4টা 5টা কাজ করে না, 1 বছরে একটা করে বা 2 বছরে একটা করে। তো এই মানুষটার জীবনটা কিভাবে চলে? সে তো এই মিডিয়াটা বা সিনেমাটা ভালোবেসেই তো এই লাইনে আছে, মিডিয়াতে আছে। সো সিনে আচ্ছা ড্রামা হচ্ছে আপনার একটা মিডল জনরা। নাটকের মানুষজন একটু বাজেট আপ করে, একটু বেটার প্ল্যানিং করে সিনে ড্রামাটা বানাইতে পারবে। আবার সিনেমার ডিরেক্টররা একটু নিচে নেমে এই একটা সিনে কম্বিনেশন ড্রামার আর কি, ড্রামা। কম্বিনেশন, রাইট। ড্রামা। কারণ হ্যাঁ। কারণ আপনি যদি শুনেন যে সিনেমার একজন ডিরেক্টর নাটক বানাইতেছে, এটা দর্শক বলেন, মিডিয়ার কাছে, মানুষের কাছে এটা হয়তোবা ফিল হইতে পারে যে তার আহ ইয়া হইছে, কি বলে, ডিমোশন হয়েছে। ইমোশন হইছে। ডিমোশন। হ্যাঁ, বাট সিনে রাইট। ড্রামাটাকে সে সিনেমা স্টাইলে বলতে পারবে। এটা আচ্ছা। লাইক একটা মিডল জনরা। তো আসলে বেসিক্যালি আমরা যে নাটক দেখি আর সিনেমাটা দেখি, তো আপনি কি আমাদের কাইন্ডলি একটু বলতে পারেন যে নাটক আর সিনেমা এই দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? নাটক আর সিনেমার ভিতরে বেসিক পার্থক্য কি, আপনি যখন একটা গল্প বলতে যাবেন, হ্যাঁ, আমরা নাটকে কি হুম, দেখি? আমরা নাটকে 40 মিনিটের একটা বডি দেখি বা 45 মিনিট বা 50 মিনিটের একটা বডি দেখি। এখন হুম। আপনি, নাহিদ ভাই, আপনার একটা গল্প কি আমি 40 মিনিটে বলা পসিবল? না না, ইটস নট পসিবল। পসিবল। সো সিনেমায় হয় কি, সিনেমা ফুল ফিচার সিনেমায় একটা ডিউরেশন পাওয়া যায়, আপনার গল্পটা প্রপার ভাবে বলা যায়। এবং সিনেমার যে বিষয়টা হচ্ছে যে সিনেমার স্টোরি টেলিং, সিনেমার শর্টের ওয়ে, সিনেমার ক্যামেরা ট্রিটমেন্ট, সিনেমার মানে গল্প বলার ধরন, প্রেজেন্টেশন, আর নাটকের প্রেজেন্টেশন, এই টোটাল ক্যাটাগরিগুলো, এগুলো টোটালি তো ডিফারেন্ট। তা তো অবশ্যই ডিফারেন্ট। যেমন আমরা একটা একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার, যদিও, যে আমরা একটা সিনেমাতে দেখি যে প্রায় সেখানে 4 থেকে 5টা গান থাকবেই, মানে প্রায় থাকেই। 4 থেকে 5টা হুম গান থাকেই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম গুলাতে। হ্যাঁ, আর হুম নাটকে দেখা যায় হয়তো একটা থিম সং থাকে। হুম হুম। তো এই হুম। ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন? এইটা ওই যে আপনি যখন হচ্ছে আপনার রাস্তা বড়, তখন আপনার দৌড়াইতে সুবিধা হবে, হাঁটতে সুবিধা হবে। রাইট রাইট। তো আপনি গল্প বলে গেলে আপনি, মানে সিচুয়েশনে তো গান তো আসলে হুট করে একজন দিতে পারে না, এটা সিচুয়েশনের সাথে যায়। সিচুয়েশন হ্যাঁ, যায়, অবশ্যই এই যায়। যেমন বললেন 4টা 5টা, আবার নাটকে দেখেন একটা থিম সং। সিনে ড্রামাতে আপনার 2টা 3টা গান ইউজ করা যায়, আমি পায়েলে 2টা গান ইউজ করছি। তা আপনি কি মনে করেন যে সরকার এবং বেসরকারি খাতকে এই এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য তাদের আসলে আরো অগ্রগামী ভূমিকা পালন করা উচিত? হুম। এইটা হয়েছে কি, যে এটা আমি আহ, আমার জায়গা থেকে আমি এজ এ, ধরেন জনগণ, পাবলিক, জনগণ হিসেবে আমি এটা মেকার না, জনগণ হিসেবে যেটা হচ্ছে যে ধরেন আমাদের 5টা মৌলিক চাহিদার ভিতরে বিনোদন একটা। তো সিনেমা যদি বিনোদন হয়, নাটক কি বিনোদন না? অবশ্যই। তো নাটক যদি বিনোদন হয়, নাটক যদি মৌলিক চাহিদা হয়, তাইলে আমরা যারা নাটক পাড়ায় কাজ করতেছি তারাও তো
আমাদের জনগণ বা আমাদের দর্শকদের মৌলিক চাহিদা পূরণ করতেছি, তাই না? সো অবশ্যই। আমরা যদি মৌলিক চাহিদা পূরণ করে থাকি, আপনি দেখেন এই যে কিছু সংখ্যক প্রডিউসার ধরেন নিজের টাকা ইনভেস্ট করে প্রডিউস করতেছে, কিছু লেভেল কোম্পানি, কিছু ইন্ডিভিজুয়াল প্রডিউসার, কিছু টিভি চ্যানেল, হ্যাঁ। তো আপনি দেখেন আপনার বছরে কয়টা সিনেমা রিলিজ হয়? বাংলাদেশের সর্বোচ্চ 8 থেকে 10টা। আর এরকম। প্রতি মাসে টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেল মিলায়ে আপনার প্রতি মাসে নাটক রিলিজ হয় কম করে হলেও 30 থেকে 40টা। বছরে কয়টা হয়? অনেকগুলো। দ্যাট মিনস কি, হিউজ হিউজ অ্যামাউন্ট। আপনার আপনার জনগণদের, আপনার আমার জনগণদের বলেন, দর্শকদের বলেন, নাটক পাড়া একটা বিশাল সাপোর্ট দিচ্ছে। বিশাল সাপোর্ট দিচ্ছে, অথচ হ্যাঁ। মানে এখানে গ্যাপ অথচ গ্যাপ রাখতেছে না। হ্যাঁ, অথচ এখানে আমাদের গভর্নমেন্ট থেকে, যে সরকারি আসুক না কেন, গভর্নমেন্ট থেকে কোনো ইনভলভমেন্ট নাই। খুবই মানে দুঃখজনক আমাদের ব্যাপার। চোখে মানে গভর্নমেন্ট থেকে এটা সিনেমার ক্ষেত্রে আছে, শর্ট ফিল্মের ক্ষেত্রে আছে, অন্যান্য সেকশন গুলোতে আছে। বাট নাটক পাড়া, দেখেন নাটক পাড়ায় আপনার কম করে হইলেও আর্টিস্ট, কলাকৌশলী, ডিরেক্টর সব মিলায়া আপনার 5 থেকে 7 হাজারের মতো হচ্ছে মানে কর্মী আছে, আমরা যারা কাজ করি। অথচ এখানে কিন্তু সরকারের মানে সরাসরি কোনো ইনভলভমেন্ট নাই যে এটার জন্য আমি এই নাটকের মানুষদের জন্য এই এই জিনিসগুলো ক্রিয়েট করে দিচ্ছি, বা এই এই সুবিধাগুলো আমরা নাটক পাড়ার মানুষগুলোকে দিচ্ছি। সরকার থেকে বছরে বা ইয়াতে একটা অনুদান আসবে, যেটা দিয়া 20টা ডিরেক্টর 20টা কন্টেন্ট বানাবে, ভালো কন্টেন্ট বানাবে, ভালো নাটক বানাবে, ভালো দর্শকদেরকে দেখাবে, হ্যাঁ। এরকম সরাসরি গভর্নমেন্ট থেকে এরকম কোনো ইনভলভমেন্ট নাই। আমাদের একটা সংগঠন আছে, ডিরেক্টর গিল্ডস, এটা আমাদের ডিরেক্টরদের সংগঠন। এই সংগঠনটা আস্তে 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 চেষ্টা করতেছে যে সরকারের সাথে মিলিত হয়ে ছোট 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 সুবিধাগুলো যাতে আমাদের ডিরেক্টরদের দিতে পারে, আর্টিস্টদের দিতে পারে, এই টিমদের দিতে পারে। রাইট বাট রাইট। এটা আসলে এত মানুষ হিসেবে, নাটক পাড়াটা এত বড় হিসেবে, এটা আসলে খুবই সূক্ষ্ম। So, সরকার যদি খুবই সরাসরি খুবই যত এটাতে সামান্য। ফলো আপ না করে, সরকার যদি সরাসরি সরাসরি তার পক্ষ থেকে ইনভলভমেন্ট না থাকে তার, বা আরো একটু পরিসরটা না বাড়ায়, একটা আলাদা উদ্যোগ না নেয়, কিছু ছোট ছোট ইনস্টিটিউট না বানায়, তাইলে আসলে এটা আসলে কতদিন এই মানুষজন নিজের ব্যক্তিগত টাকা দিয়ে করবে, কতদিন এই নাটক হ্যাঁ, করার সেটাই মানুষজন সেটাই সার্ভাইভ সেটাই করবে? এটা আসলে অনিশ্চিত, ভাই। সেটাই সেটা আসলে অনিশ্চিত ভাই। সেটাই 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 আসলে বাস্তবতা। আর আরেকটা আরেকটা ব্যাপার নিয়ে আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে, মানে সিনেমাতে, ম্যাক্সিমাম সিনেমাতে, সব সিনেমা আমি বলবো না, কিছু সিনেমা ব্যতিক্রম ধর্মী অনেক ধরনের গল্প থাকে, কিন্তু ম্যাক্সিমাম সিনেমাতে আমরা গতানুগতিক গতানুগতিক কিছু কিছু স্ক্রিপ্ট পাই, গতানুগতিক। কিন্তু নাটকের ক্ষেত্রে আমরা একদম মানে এক একটা মানুষের জীবনের বাস্তবতাগুলা যেভাবে ফুটে ওঠে সিনেমাতে, কিন্তু আসলে আমরা ওইভাবে তাদের বাস্তবতাগুলোকে উঠতে দেখি না। এটার কারণটা কি? এটা আসলে আমি আসলে এখনো সিনেমার মানুষ না, তো আমি অনেক ছোট মানুষ, সিনেমা অনেক বড় বিষয়। এটা হয়তোবা আল্লাহ যদি চায়, এই সংগ্রাম যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে যদি আহ মনে হয় যে না, আমি সিনেমার মানুষ এখন হয়েছি, তখন হয়তোবা সিনেমা নিয়ে ভাববো। তবে আমার কাছে আহ মনে হয় যে এটা আসলে বলাটাও টাফ। এক একজন ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ, সিলেকশন, কিংবা হচ্ছে স্টোরি বলার ধরন, স্টোরি টেলিং ডিফারেন্ট। সো যারা বানাচ্ছে তারাও তো আসলে কষ্ট করতেছে, তারাও আহ, আসলে সিনিয়র মানুষজনই সিনেমা বানাচ্ছে। সো এটা আমি আসলে সিনেমা যখন বানাবো তখন হয়তো বা বলতে পারবো যে, তখন ওই মানুষগুলোর সাথে আমার প্রপার কানেকশনটা হবে, আমি জানতে পারবো ভিতরের ঘটনা যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে। কোথায় হচ্ছে। রাইট রাইট। আচ্ছা, আর আপনার এই কাজের বাইরে অবসর সময় আসলে আপনার কি করতে ভালো লাগে, একটু ব্যক্তিগত প্রশ্ন করি আমাকে। কাজের বাইরে আমার আসলে সার্কেলটা খুবই কম। তো আমি কাজের বাইরে খুব কম সময় থাকে, বিকজ আমি কাজ বানায় নেই, ভাই। লাইক, আমার এখন কোনো কাজ নাই, আমি শুধু শুধু বসে বসে একটা গল্প লেখার চেষ্টা করি। আমার এখন কোনো কাজ নাই, আমি হয়তোবা এই মিডিয়ার মানুষই, যাদের কাছে গেলে আমি হয়তোবা কিছু জানতে পারবো, শিখতে পারবো। অনেক সিনিয়র মানুষজন আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, গুরুজন আছেন,
একটু তাদের সাথে কানেক্ট হওয়ার, একটু আড্ডা দেওয়ার চেষ্টা করি যে হ্যাঁ তাদের সাথে আমি 1 ঘন্টা আড্ডা দিলে বা আধা ঘন্টা আড্ডা দিলে আমি হয়তোবা তাদের কাছ থেকে কিছু শিখতে পারবো বা বুঝতে পারবো, জানতে পারবো। রাইট। হ্যাঁ, এভাবে করে আমি কাজগুলো বানাই নেই, যার কারণে আমার অবসর টাইমটা কম থাকে। আর অবসর টাইম যতটুকু থাকে আমি একটু একা একা ঘুরি। আচ্ছা আচ্ছা। আমি রাতের গুড। বেলা অনেক এটা সময় খুবই খুবই রাত ভালো দুইটা অভ্যাস। তিনটা বাজে রাত 2টা 3টা বাজে আমি রিক্সা নিয়ে বের হয়ে যাই। আমি রিক্সাওয়ালা মামারে নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুরি, চা খাই, একটু ঢাকার শহর দেখি, নিরিবিলি ভাল লাগে। হ্যাঁ, খুবই ভালো, খুবই ভালো লাগলো আপনার এই টাইম পাস করার প্রক্রিয়াটা আসলে খুবই মানে নান্দনিক। এখন বর্তমানে আপনি কোন প্রজেক্ট নিয়ে আসলে কাজ করছেন, এটা যদি আমাদেরকে একটু বলতেন। বর্তমানে প্রজেক্ট আমি যে কিছুদিন আগে একটা শুট করলাম আমাদের ফারহান আহমেদ, জোবান, সাদিয়া আয়মান, এটা ARK ফিল্মসে অন এয়ার হবে। আহ, আর সামনে আহ, জোবান ভাইয়ের সাথে ডেট হচ্ছে, বাসার, খায়রুল বাসার, ইয়াস, রোহান, তৌসিফ মাহবুব ভাই, মানে প্ল্যান চলতেছে এখন। প্রত্যেকটা কাজের সাথে বলেন, প্রত্যেকটা আপনার মুভমেন্টের সাথে আসলে রিজিকের সম্পর্ক তো। সো তা তো আছে। কিছু প্ল্যান চলতেছে, বাকি আল্লাহ ভরসা। সামনে কাজ টাজ আছে জি। আবার, একটা সিরিজের প্ল্যান চলতেছে, 26 পর্ব করে সিজন, এই আর কি। সামনে হয়তোবা আচ্ছা। ওয়েব সিরিজের প্ল্যান আছে, ওগুলো হয়তোবা হবে। গুড। আচ্ছা, আগামী 10 বছর পর আপনি বাংলাদেশের সিনেমা এবং নাটককে আসলে কোন কোন জায়গায় দেখতে চান? আপনার স্বপ্নটা কি? আমি দেখতে চাওয়াটা তো ম্যাটার না। আহ, এখানে আগামী 10 বছর পর, এখনই তো অনেক ডেভেলপ হয়েছে। আমি মিডিয়াতে খুবই কম সময়, তাও 17 18 বছর হয়ে গেছে। সো ওই টাইমে আমরা বাজেট দেখতাম ধরেন 1,20,000, 1,30,000, 1.5 লাখ, 2 লাখ। হ্যাঁ, তো একটা পর্যায়ে 3 লাখ 4 লাখ হয়েছে। এখন মার্শাল্লাহ বাজেট ভালো হয়েছে, ওই তো সবাই পার্সোনাল টাকা দিয়ে প্রডিউসাররা ইনভেস্ট করে বানাচ্ছে। তবে এটা আচ্ছা যদি আচ্ছা। একটু সরকারের যদি এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে সে, মানে সরকারের পক্ষ থেকে কেউ কিংবা সরকারের কনসার্নে যদি আমাদের এই নাটক পাড়াটা থাকে, তাইলে হয়তোবা এটা আহ, অনেক ভালো জায়গায় আমরা যাবে। আরো আর ভালো কিছু। আপনি এখনই দেখবেন যে একক নাটক, সিঙ্গেল নাটক যেটা, এটা বা অন্যান্য নাটক আমাদের বাংলাদেশের থেকে বেটার ওয়ার্ল্ডের কোথাও নাই। নাটক, কোথাও নট নাই। সিনেমা, রাইট নট রাইট সিনেমা। রাইট। আমার দেশের অ্যাবসলিউটলি রাইট আমার এগুলো। দেশ আমার দেশের গল্পে একটা সুইপারের গল্প বলতেছে, আমার দেশের গল্পে একটা দারোয়ানের গল্প বলতেছে, আমার দেশের গল্পে একটা শিল্পপতির গল্প বলতেছে, আমার দেশের গল্পে একটা সরকারি চাকরিজীবীর গল্প বলতেছে। তো অনেক ভেরিয়েশন আছে। ভেরিয়েশন আছে। রাইট। আমাদের আর দেশের এই রাইটাররা, জিনিসটাই। ডিরেক্টররা, আর্টিস্টরা, কলা কৌশলীরা কন্টেন্ট নিয়ে ভাবতেছে। এই যে আমি আজকে যেখানে আছি, একটা ছোট ভাই শুটিং চলতেছে, এখন কয়টা বাজে, স্টিল এখন পর্যন্ত একটা পার্সোনাল লাঞ্চ করে নাই। তারা আউটডোরটা শেষ করে দেন হচ্ছে যখন ইনডোরে ঢুকবে, তখন হচ্ছে ওই সান ডাউন যখন হয়ে যাবে, তখন হচ্ছে তারা লাঞ্চ করবে। তো অনেক পরিশ্রম করছেন আপনারা আসলে। এভরিবডি হচ্ছে হার্ড ওয়ার্কার। এবং আমাদের মিডিয়া লাইনের মতো পরিশ্রম, পরিশ্রম ভাই সব লাইনেই আছে, সব সেক্টরেই আছে। কিন্তু মিডিয়া লাইনের পরিশ্রমগুলো বা হচ্ছে এই ওয়ার্ক গুলো হচ্ছে দেখা যায় না। দেখা যায় না, রাইট। হ্যাঁ, দেখা দেখা যায় না, যায় না। আমরা আমার শুধু আমার একটা স্ক্রিনটা রাইটার দেখি। আমার একটা রাইটার হসপিটালে হসপিটালে বেবি ভর্তি আছে, বাচ্চা ভর্তি আছে, সে 2 দিন পরে শুটিং, সে বাসায় বসে স্ক্রিপ্ট লিখতেছে। সো এই জিনিসগুলোকে যদি একটু প্রপার, যদি একটু সম্মান দেওয়া যায়, এই প্রপার জিনিসগুলোকে যদি এক্সিকিউট করা যায়, তাইলে 10 বছর পরে কেন, 5 বছর 7 বছর পরে আপনার ইন্ডাস্ট্রি, নাটক হোক সিনেমা হোক, অনেক অনেক উপরে চলে যাবে, মানে অনেক, মানে ভালো জায়গায় চলে যাবে। এই ছিল আজকে আপনার সাথে আমরা আমাদের একটা ছোট ছোট সাক্ষাৎকারের আয়োজন। আপনার এত ব্যস্ততার মধ্যে আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আসলে আমাদের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ সাইফুল ভাই। এবং আমরা চাই, ওয়েলকাম ভাই। আমরা কামনা করব
যে আপনি এরকম ভাবে আরো কাজ করে যান, আমাদেরকে আরো সুন্দর সুন্দর নাটক এবং সুন্দর স্ক্রিপ্ট এবং এমন কিছু গল্প উপহার উপহার দিয়ে যান যেগুলো আমাদের হৃদয় ছুঁয়ে যেতে পারে। এখন আপনার ইনশাল্লাহ। যদি তবে আমার দর্শকদের একটা, উদ্দেশ্যে কিছু বলার থাকে। আমার আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে, আমি নিজেও দর্শক। আমি কখনো দর্শকরে আর আমাকে আলাদা করি না, কারণ আমার কাজটা তখনই সাকসেস যখন একজন মানুষও দেখবে। তো আমি নিজেও তো দেখি, আমি নিজেও দর্শক। এই সবার প্রতি হচ্ছে আমার কিছু দুইটা একটা কথা, সেটা হলো যে ধরেন আপনারা হয়তোবা দর্শকরা নাটক দেখে গালাগালি করে বা খারাপ নেগেটিভ বলে, আপনারা অবশ্যই বলবেন। এটা না বললে, এটা না বললে আমার যে একটা খারাপ, আমার গল্পের ভিতরে একটা জিনিস খারাপ বা আমার একটা ভুল হয়েছে, সেটা আপনারা যদি না বলেন, তাইলে আসলে আমার ভুলগুলো শোধরাবে না। আর শুধরাবে না, আপনারা রাইট। যদি ওই নেগেটিভ কমেন্টস টুকু না করেন, তাইলে আমার ভিতরে আসলে সামনের দিকে পরিশুদ্ধ হওয়ার স্পিডটা বাড়বে না। সো আমার রাইট, পজিটিভ রাইট। কমেন্টস এর সাথে নেগেটিভ কমেন্টস এরও দরকার আছে, বাট আমার একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্ট হচ্ছে, আপনি আমাকে গালি দিবেন, আপনি আহ, একটু নেগেটিভ কমেন্টস করবেন বা একটা জিনিস ধরাই দিবেন, আপনি নাটকটা দেখেন। কারণ আপনার কাছে যেই জিনিসটা ভালো ভালো লাগে নাই হয়তো, কিন্তু এটার পিছনে ডিরেক্টর, রাইটার, আর্টিস্ট, কলা কৌশলী থেকে শুরু করে 50 জন থেকে 60 জনের একটা টিমের 15 থেকে 20 দিনের একটা স্ট্রাগল যায়, যেই টাইমে আসলে ফ্যামিলি মেম্বারও আমাদের কাছে ম্যাটার করে না। সো এত পরিশ্রমের পরে আপনারা যদি নাটকটা না দেখেন, আপনারা যদি এই ভালো খারাপ কমেন্টসটা না করেন, তাহলে আসলে আমাদের সার্থকতাটা আসলে ব্যর্থ হয়ে যায়, আমাদের তখন সার্থকতাটা আসে না। আমি বলবো, আমাদের দেশের গল্পগুলো ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, আমাদের বাজেট বাড়তেছে, আমাদের প্রডিউসাররা খুব ভালোভাবে আমাদের, যেহেতু সরকারি কোনো আমরা ওইভাবে সাপোর্ট পাই না, তারাই আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, আমাদের আর্টিস্টরা সাপোর্ট দিচ্ছে। টেকনিক্যাল টিম তো, টেকনিক্যাল টিমের বিষয়ে আমি আর কিছু নাই বলি। হ্যাঁ। তো ভাইয়া, আমার কথা হলো যে দর্শক সবাই দেখুক, দেখে জাস্টিফাই করুক। এই জাস্টিফাইয়ের মাধ্যমে আস্তে 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 ভালো গল্পগুলো আসতেছে, সামনে আরো আসবে। আমাদের গুণীজনরাও বানায় গেছে, আমরাও চেষ্টা করতেছি, পরের জেনারেশন, তার পরের জেনারেশন, এরা চেষ্টা করবে ইনশাল্লাহ। তবে দেখতে হবে, সবার দেখতে হবে। ঠিক আছে সাইফুল ভাই, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবং দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনারা আমাদের সাক্ষাৎকারটিতে। এবং আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে আমাদের নতুন সাক্ষাৎকার এবং এবং আলোচনাগুলোকে আপনারা মিস করে না যান। এবং সাইফুল ভাইয়ের জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাদেরকেও। আপনি দর্শকদের কাছে হচ্ছে এই কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য, সেই ব্যবস্থা করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।